একজন বিদ্রোহী যিনি কৃষকদের নিয়ে রাজশক্তির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিলেন, একজন উজির যিনি নিজেই বন্দী হয়েছিলেন সেই বিদ্রোহীদের হাতে, আর পরে তিনি নিজের কলমে লিখে গেছেন ইতিহাস। অন্যদিকে একটা রাজ্য যেখানে মুঘল শক্তি দুর্বল হয়ে পড়ছে, আবার নবাবরা ক্ষমতা হারাচ্ছে, আর নতুন শক্তি অর্থাৎ বিদেশি শক্তি, বিশ্বের বৃহত্তম সাম্রাজ্যবাদী শক্তি ইস্ট ইন্ডিয়া কোম্পানি ধীরে ধীরে রাজনীতির নিয়ন্ত্রণ নিতে শুরু করছে। সবাইকে নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল হিস্ট্রি আইকিউ। আজ আমরা জানবো রাজমালার সবচেয়ে অস্থির ও পরিবর্তনশীল অধ্যায় চতুর্থ লহর নিয়ে। ইতিপূর্বে 3টি লহর নিয়ে আলোচনা করেছি, অবশ্যই দেখার অনুরোধ রইল এবং অবশ্যই কমেন্ট করবেন। আর এই ভিডিওতে আপনার নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। রাজমালা শুধু ত্রিপুরার রাজাদের কাহিনী নয়, বিশেষ করে চতুর্থ লহর তো ত্রিপুরার ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান। এটি পূর্ব ভারতের কয়েক শতাব্দীর রাজনৈতিক পরিবর্তনের ধারাবাহিক দলিল। আর এই বিশাল ঐতিহাসিক কাব্যের চতুর্থ লহর এমন এক যুগের বর্ণনা দেয় যেখানে ভারতবর্ষের রাজনৈতিক মানচিত্র দ্রুত বদলে যাচ্ছিল। মুঘল সাম্রাজ্য তখন দুর্বল হয়ে পড়ছে, বাংলার নবাবদের ক্ষমতা টালমাটাল, আর ঠিক সেই সময়ে ভারতীয় রাজনীতিতে প্রবেশ করেছে এক নতুন শক্তি, বিশ্বের ভয়ঙ্কর সাম্রাজ্যবাদী শক্তি, যারা বণিকের মানদণ্ড দিয়ে শুরু করেছিল, শেষ পর্যন্ত রাজদণ্ডে পরিণত হয়েছিল সেই ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। এই পরিবর্তনের ঢেউ এসে আঘাত করেছিল ত্রিপুরার রাজনীতিতেও। রাজমালার চতুর্থ লহরের বিষয়বস্তু গোবিন্দ মাণিক্য থেকে কৃষ্ণ মাণিক্য পর্যন্ত রাজাদের ইতিহাস। এর বক্তা ছিলেন জয়দেব উজির এবং শ্রোতা ছিলেন মহারাজা রামগঙ্গা মাণিক্য। এটি রচিত হয় অষ্টাদশ শতাব্দীর শেষ ভাগে। চতুর্থ খণ্ড রচিত হয় জয়দেব উজিরের সহায়তায় বিশ্বাস নারায়ণ দ্বারা অষ্টাদশ শতাব্দীর দ্বিতীয়ার্ধে কৃষ্ণ মাণিক্যের সময়। চতুর্থ লহরকে রাজমালার সবচেয়ে রাজনৈতিক ও বাস্তবধর্মী অংশ বলা যায়, কারণ এখানে শুধু রাজাদের বীর গাথা নেই, বরং রয়েছে ক্ষমতার দ্বন্দ্ব, নবাবী হস্তক্ষেপ, বিদ্রোহ, কৃষক আন্দোলন এবং ব্রিটিশ শক্তির উত্থানের বাস্তব ইতিহাস। এই লহরের রচয়িতা জয়দেব উজির ছিলেন ত্রিপুরার রাজদরবারে একজন উচ্চ পদস্থ রাজকর্মচারী। উজির শব্দটির অর্থ হলো মন্ত্রী বা প্রশাসনিক প্রধান, কিন্তু জয়দেব উজিরের বিশেষত্ব ছিল অন্য জায়গায়। তিনি শুধু ইতিহাস লেখেননি, তিনি নিজেই সেই ইতিহাসের একজন প্রত্যক্ষ চরিত্রও ছিলেন। ত্রিপুরার ইতিহাসে একসময় আবির্ভূত হন শমশের গাজী নামে এক শক্তিশালী বিদ্রোহী নেতা। শমশের গাজী কৃষকদের সংগঠিত করে ত্রিপুরার রাজশক্তির বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেন। গাজীনামায় লেখা আছে, শমশের গাজী নামে আছিল তস্কর, পরগণে 24 ছিল তার খর, দস্যুবৃত্তি করি ধন করিয়া সঞ্চয়, হইবারে জমিদার তার মনে লয়। অর্থাৎ তিনি দস্যুবৃত্তি করে ধন সঞ্চয় করতে চেয়েছিলেন। আবার কোনো কোনো জায়গাতে তাকে ত্রিপুরার রবিনহুডও বলা হয়। শমশের গাজী কৃষকদের সংগঠিত করেন এবং ত্রিপুরার রাজশক্তির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন। এই যুদ্ধে তিনি ত্রিপুরার উজির জয়দেবকে বন্দী করেন, অর্থাৎ যিনি পরে রাজমালার চতুর্থ লহর লিখেছিলেন, তিনি নিজেই এই ইতিহাসের একজন ভুক্তভোগী এবং প্রত্যক্ষ সাক্ষী ছিলেন। এই কারণে চতুর্থ লহরের বর্ণনার একটি বিশেষ বাস্তবতা রয়েছে। চতুর্থ লহরের শ্রোতা ছিলেন মহারাজা রামগঙ্গা মাণিক্য। তার সময়ে ত্রিপুরার রাজনীতি অত্যন্ত অস্থির হয়ে উঠেছিল। সিংহাসনে একাধিক দাবিদার উঠে আসে, রাজপরিবারের অভ্যন্তরে দ্বন্দ্ব শুরু হয়। এই পরিস্থিতিতে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ধীরে ধীরে ত্রিপুরার রাজনীতিতে প্রবেশ করতে শুরু করে। এই সময় ব্রিটিশ সরকার রামগঙ্গা মাণিক্যকে প্রকৃত উত্তরাধিকারী হিসাবে স্বীকৃতি দেয়। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা, কারণ এর মাধ্যমে স্পষ্ট হয় যে ত্রিপুরার রাজনীতি এখন বাইরের শক্তির হস্তক্ষেপ শুরু হয় এবং ত্রিপুরার রাজারা নির্বাচিত হতে থাকেন ব্রিটিশদের ইচ্ছায়।
আগে যেখানে মুঘল সম্রাট বা বাংলার নবাবের অনুমোদন গুরুত্বপূর্ণ ছিল, এখন সেখানে ব্রিটিশ কোম্পানির সমর্থনই হয়ে ওঠে ক্ষমতার প্রধান উৎস। চতুর্থ লহরের সময়কাল ছিল ভারতীয় ইতিহাসের সবচেয়ে নাটকীয় পরিবর্তনের যুগ। 1757 সালের পলাশীর যুদ্ধ ইতিমধ্যেই সংঘটিত হয়েছে। বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলার পতনের মাধ্যমে ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলায় প্রকৃত নিয়ন্ত্রণ শুরু করে। রাজ ক্ষমতা দখল করে এই পরিবর্তনে সরাসরি প্রভাব পড়ে ত্রিপুরায়। চতুর্থ লহরের শুরুতে আমরা দেখতে পাই গোবিন্দমাণিক্যের পরবর্তী রাজনৈতিক অস্থিরতা। তার মৃত্যুর পর রাজ পরিবারে আবার ক্ষমতার দ্বন্দ্ব শুরু হয়। এই সময় ছত্রমাণিক্যের রাজত্বকাল বিশেষ গুরুত্বপূর্ণ, কারণ এই সময় ত্রিপুরাব্দ এর সূচনা হয়। এর আগে ত্রিপুরার শকাব্দের প্রচলন ছিল, কিন্তু ছত্রমাণিক্য বঙ্গাব্দকে 3 বছর পিছিয়ে একটি নতুন বর্ষপঞ্জি চালু করেন, যা ত্রিপুরাব্দ নামে পরিচিত। এটি শুধু প্রশাসনিক পরিবর্তন ছিল না, ত্রিপুরার নিজস্ব সাংস্কৃতিক পরিচয় গঠনে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ ছিল। চতুর্থ লহরের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো মুঘল শক্তির পতনের বর্ণনা। একসময় মুঘলরা ত্রিপুরার সমতল অঞ্চলের উপর প্রভাব বিস্তার করলেও তারা কখনো পুরো পার্বত্য ত্রিপুরাকে দখল করতে পারেনি। কিন্তু অষ্টাদশ শতাব্দীর মুঘল সাম্রাজ্য দুর্বল হয়ে পড়ে। বাংলার নবাবরা ধীরে ধীরে নিজেদের ক্ষমতা প্রতিষ্ঠা করার চেষ্টা করে। ত্রিপুরার রাজাদেরও তখন নতুন রাজনৈতিক বাস্তবতার সঙ্গে মানিয়ে নিতে হয়। এই সময়ে বিজয় মাণিক্যের সিংহাসন লাভের ঘটনাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। ত্রিপুরার সিংহাসন শূন্য হয়ে গেলে হরিধন ঠাকুর বাংলার নবাবের কাছ থেকে অনুমোদন নিয়ে বিজয় মাণিক্য উপাধি গ্রহণ করেন। এই ঘটনা প্রমাণ করে যে তখন ত্রিপুরার রাজনীতিতে বাংলার নবাবের প্রভাব অত্যন্ত বেড়ে গিয়েছিল। একসময় ত্রিপুরার রাজারা সম্পূর্ণ স্বাধীন শাসক ছিলেন, কিন্তু তখন তাদের বৈধতা অনেকাংশে নির্ভর করত বাইরের শক্তির স্বীকৃতির উপর। চতুর্থ লহরের অন্যতম বড় ঘটনা হলো রাজধানী স্থানান্তর। মহারাজ কৃষ্ণমাণিক্য উদয়পুর থেকে রাজধানী সরিয়ে পুরাতন আগরতলায় নিয়ে আসেন। এই পরিবর্তন ছিল প্রশাসনিক ও কৌশলগত দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। উদয়পুর ছিল প্রাচীন রাজধানী, কিন্তু নতুন রাজনৈতিক বাস্তবতায় আগরতলা ছিল আরও সুবিধাজনক এবং নিরাপদ। এই রাজধানী স্থানান্তরের মাধ্যমে ত্রিপুরার প্রশাসনিক কাঠামোতেও বড় পরিবর্তন আসে। তবে চতুর্থ লহরের সবচেয়ে নাটকীয় অধ্যায় নিঃসন্দেহে শমশের গাজীর বিদ্রোহ। শমশের গাজী ছিলেন এক অসাধারণ চরিত্র। তিনি সাধারণ কৃষকদের সংগঠিত করেছিলেন। ত্রিপুরার অত্যাচারী জমিদার ও রাজকর্মচারীর বিরুদ্ধে তিনি বিদ্রোহ ঘোষণা করেন। তিনি শুধু একজন বিদ্রোহী ছিলেন না, বরং প্রজাবান্ধব শাসক হিসাবেও পরিচিত ছিলেন। তিনি ধনীদের সম্পদ লুণ্ঠন করে দরিদ্রদের বন্টন করতেন, তাই তাকে রবিনহুডও বলে অনেকে অভিহিত করেন। ফসল হানির সময় তিনি কৃষকদের 1 বছরের খাজনা মকুব করেছিলেন। এই কারণে সাধারণ মানুষের মধ্যে তার জনপ্রিয়তা দ্রুত বৃদ্ধি পায়। ত্রিপুরার মহারাজ কৃষ্ণমাণিক্য যখন তার বিরুদ্ধে বাহিনী পাঠান, তখন শমশের গাজী সেই বাহিনীকে পরাজিত করেন। তিনি ত্রিপুরার রাজধানী উদয়পুর পর্যন্ত দখল করে নেন। রাজমালার এই অংশে যুদ্ধের বর্ণনা অত্যন্ত নাটকীয়ভাবে তুলে ধরা হয়েছে। শমশের গাজী দুর্গ নির্মাণ করেন, সৈন্য গঠন করেন এবং চট্টগ্রাম, নোয়াখালী ও ত্রিপুরার বিস্তীর্ণ অঞ্চল নিজের নিয়ন্ত্রণে আনেন। প্রায় 1 যুগেরও বেশি সময় তিনি কার্যত ত্রিপুরার শাসক হিসাবে ক্ষমতা ভোগ করেন। এই সময়ে জয়দেব উজির তার হাতে বন্দী হন। শমশের গাজী পরে তাকে মুক্তি দেন, তবে বিনিময়ে জমিদারির অধিকার আদায় করে নেন। এই ঘটনাগুলি চতুর্থ লহরকে অত্যন্ত বাস্তব ও নাটকীয় করে তুলেছে। কিন্তু শমশের গাজীর উত্থান দীর্ঘস্থায়ী হয়নি। বাংলার নবাব মীর কাসিম ত্রিপুরার প্রকৃত উত্তরাধিকারী হিসাবে কৃষ্ণমাণিক্যকে স্বীকৃতি দেন। এরপর নবাব বাহিনী
শমশের গাজীর বিরুদ্ধে অভিযান চালায়। অন্যদিকে এই ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিও তখন বাংলার রাজনীতিতে সক্রিয় হয়ে ওঠে। ইংরেজদের আধুনিক আগ্নেয়াস্ত্রে সজ্জিত বাহিনী এবং স্থানীয় রাজনৈতিক শক্তির সম্মিলিত আক্রমণে শমশের গাজী শেষ পর্যন্ত পরাজিত ও বন্দী হন। এই ঘটনা অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ এখানেই প্রথমবার ত্রিপুরার রাজনীতিতে ব্রিটিশ শক্তির প্রত্যক্ষ হস্তক্ষেপ দেখা যায়। এটি ছিল এক নতুন অধ্যায়ের সূচনা। চতুর্থ লহরের শেষ দিকে রামগঙ্গা মাণিক্যের পুনরাজ্যাভিষেকের বিবরণ পাওয়া যায়। তার অভিষেক অনুষ্ঠান, কামানের গর্জন, রাজদরবারের আচার এবং ব্রিটিশ প্রতিনিধিদের উপস্থিতি এক নতুন রাজনৈতিক বাস্তবতার প্রতীক হয়ে ওঠে। ত্রিপুরা তখন আর পুরো স্বাধীন পাহাড়ি রাজ্য নয়, এটি ধীরে ধীরে ঔপনিবেশিক ভারতের বৃহত্তর রাজনৈতিক কাঠামোর অংশ হয়ে ওঠে। চতুর্থ লহরের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো এর বাস্তবধর্মিতা। এখানে পৌরাণিক কাহিনী নেই, এখানে আছে রাজনীতি, বিদ্রোহ, কূটনীতি এবং ক্ষমতার লড়াই তথা বৈদেশিক শক্তির ত্রিপুরা রাজ্যের উপর প্রভাব বিস্তার। আর এই কারণেই ইতিহাসবিদদের কাছে চতুর্থ লহর অত্যন্ত মূল্যবান। কালীপ্রসন্ন সেন বিদ্যাভূষণ রাজমালার যে আধুনিক সম্পাদনা করেছিলেন তা চতুর্থ লহর পর্যন্তই সম্পূর্ণ হয়েছিল। তাই গবেষকদের মতে প্রথম 4টি লহরের মধ্যে চতুর্থ লহর সবচেয়ে নির্ভরযোগ্য ও বিশদ ঐতিহাসিক দলিলগুলির একটি। আজও রাজমালার চতুর্থ লহর শুধু ত্রিপুরার ইতিহাস নয়, এটি এক যুগ পরিবর্তনের কাহিনী। মুঘল শক্তির পতন, নবাবী শাসনের দুর্বলতা, কৃষক বিদ্রোহের উত্থান, ব্রিটিশ উপনিবেশবাদের সূচনা, এই সব কিছু একসাথে মিলিত হয়ে এই লহরের পাতাকে সমৃদ্ধ করেছে। সেই কারণে চতুর্থ লহর শুধু একটি রাজবংশীয় ইতিহাস নয়, এটি অষ্টাদশ শতাব্দীর পূর্ব ভারতের পরিবর্তনশীল রাজনৈতিক মানচিত্রের এক জীবন্ত ইতিহাস। তাই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলে গিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, কেননা রাজমালার প্রত্যেকটি লহর সম্পর্কে বিস্তৃত বিবরণ রয়েছে। সবাই ভালো থাকবেন। নমস্কার।